সঙ্গে আছে এক রাত হাসি আর আনন্দ, তাই তো আজ আমার খুশির জীবনে। জামাইবাবু, আমি তাকে জিজ্ঞাসা করবো, জামাইবাবু আপনার তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কোন প্রেমটা বেশি মজা, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। বিয়ের আগে আমি তোমার সাথে প্রেম করতে এলাম। কি বলে? বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার আনন্দটাই আলাদা। সব সময় কেমন যেন একটা ভয় ভয় আনন্দ বেশি থাকবে। খাবো কি খাবো না, খাবো কি খাবো না, ওই সময়টা কেটে যাবে। দুনিয়া খাও খাওয়ার ব্যাপারটা কিছু ঘটে, সেটা লুকিয়ে সন্দেশ খাওয়ার মতো। প্রেম সম্বন্ধে আপনার অনেক অভিজ্ঞতা দেখছি। তুমি ঠিকই ধরেছ। জীবনে কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা কি বলবো মাইরি, প্রেম করার মতো মনের মানুষই কিন্তু আমি মাঝে মাঝে মনের দুঃখে যাই। এমন মানুষ তোমাকে দেবদাসের প্রেমিকা পার্বতীর বক্তৃতা তাহলে শুরু করা যাক। দেবদাস আর পার্বতী একে অপরকে কেউ কাউকে চোখের দেখা না দেখে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়, আর সেই দুঃসংবাদটাই দেওয়ার জন্য নদীর তীরে আর ঝোপের ধারে গাছ ঝোপকি কাটা ঝোপকি ঝোপটা হবে। মনে করো আর মনে করো পার্বতী স্থিরভাবে দূর থেকে উন্মাদের মতো ছুটে আসছে তোমার প্রেমিক প্রেমটা। পার্বতী, পার্বতী, কোথায় তুমি বিয়ে? তোমার বিহনে মন খাতা ছাড়া প্রাণ, তোমার বিহনে মন মন করে আন চান। পার্বতী, তুমি তার আপন করে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু অভিনয়টা আমরা হলাম যাত্রা দলের আমাদের মানও নেই, সম্মানও নেই। না কিছু না, তবে তোমার হরিবল একটা কথা তুমি মনে রাখতে পারেন, তোমাকে বাঁধি বেঁধে মালাটি গাঁথিতেছে। দিদি
কখনো এ বাড়িতে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা? মনে করবি তোর দিদি মারা গেছে। কি হয়েছে? তোমার মুখটা এত গম্ভীর কেন? চুপ করে থেকো না বাবা, বলো বলো কি হয়েছে দিদির, বলো। ভালোবাসার শিকার হয়ে গোকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে বাবা। খবর চোখেই ছিল কোথায় রাজ্যে বন্দি করে গোকুলের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব ছিনিয়ে নিয়েছে। তাই আজ আমার গোকুল নিজের ঘরেই বিনে বাইনের চাকরি। সুবোধার মতো মানুষ কখনো এমন নিষ্ঠুর হতে পারে না বাবা, এমন নিষ্ঠুর হতে পারে না। পারে পারে ভদ্রতার মুঘল পরা সব ধুয়োর দল তোদের মতো সহজ সরল মেয়েদের নিয়ে ভালোবাসার নাটক করে তাদের বেবি চালের ক্ষুধা মিটায়। আর সব শেষে তোদের পায়ে পালিয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো আর আমি কারো ভালোবাসার শিকার হতে দেবো না। তাই তো আমি সামনের মাসে তোর বিয়ে দেবো। না বাবা না, ভালোবাসা সম্বন্ধে তোমার ধারণা ভুল বাবা। প্রকৃত ভালোবাসা জীবন গড়ার শক্ত ভাঙার নয়। বললে ফাঁকে ব্যাপারে দিদির ভালোবাসা হতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমার নক্ষত্রের ভালোবাসা কখনো ব্যর্থ হবে না বাবা। নক্ষত্র? হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটা ছেলেটাকে ভালোবাসি, আর তাকে আমি বিয়ে করবো। না, ইচ্ছে ভালোবাসার ঠুনকো বিয়ে আমি মানব না। বাবা মানতে হবে বাবা, মানতে হবে, কারণ নক্ষত্রটাকে ছাড়া আমি যে অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। কি বললি? আমার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ হ্যাঁ হবি তো। ছোটবেলায় তোদের মা মারা যাওয়ার পর তোদের যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে কথা কি আজ তোদের মনে আছে রে মা? তা যদি থাকতো নিজের স্বার্থের জন্য তোরা আমার সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলতে পারতিস না। তুমি আমার ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিক হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথার অবাধ্য হয়ে তুইও যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে তুই আমার মরা আমি বলবো নক্ষত্রদা তোমাকে বিয়ে করা যে আমার পক্ষে সম্ভব নয়। না 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 না, এটা অসম্ভব। কখনোই আমার ভালোবাসার মানুষ নক্ষত্রকে আমি হারাতে পারবো না, কখনোই পারবো না, কখনো না। আমি নক্ষত্রদা। তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। ভালোবাসার ময়ে তুই যদি আবার ওই ছেলেকে বিয়ে করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমাকে তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো? চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছো চাপা? তোমার মিষ্টি বড় মতন মুখ খানার বাদে কান্না তো বানাই না চাপা। আমায় কি হয়েছে বলো চাপা, বলো। কেন এসেছো? কে চায় তোমার এখানে? তুমি 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 কেন অযাচিতভাবে বারবার নির্লজ্জের মতো আমার কাছে ছুটে আসে বলতে পারো? চাপা, চাপা, তুমি সব কি করছো? তুমি নিশ্চয় অসুস্থ চাপা। আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে তোমাকে বলছি। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। এতদিন তোমার সামনে যা করেছি সব ভুল
তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চলেই যাচ্ছি চাপা। আর কখনো আমি তোমার কাছে ফিরে আসবো না। আমার বাঞ্ছিত ভালোবাসা আমি ফিরিয়ে দিয়ে চলেই যাচ্ছি। আমার ভিখারি ভালোবাসা কখনো তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাবে না চাপা। আমার ব্যর্থ প্রেম কখনো শীতের পাত্র হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না। তোমার অমনের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র চির করে হারিয়ে যাবে চাপা। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তোমার তো আলোয় ভরানো জানি, আমারে তো আধারে আছে যে ঢেকে। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে ঢেকে। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে ঢেকে। নক্ষত্রের মনে অগতি, তোকে আমি তাড়িয়ে দিলাম। কিছু নক্ষত্রকে ছাড়া আমি যে ভাবতে পারবো না। নক্ষত্রকে ছেড়ে দিয়ে আমি থাকতে পারবো না। আমি ঠিক করেছি। ভালোবাসার কারণে নক্ষত্রকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। আমি নিষ্ঠুর, আমি বাঁচা। সেদিন আমার চেয়ে বেশি সুখী এই দুনিয়ার কেউ হবে না চাপা। আজ আমি তোমার জন্য বহুত বড়িয়া খবর এনেছি চাপা। প্রিয় খবর আমার জন্য? জি চাপা, আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সব ব্যবস্থা আমি একেবারে পাকা করে এনেছি। আগামীকালেই হবে তোমার ইন্টারভিউ, আর পরশু হবে জয়। কি আমার চাপা, চুপ করে আছো কেন? তবে কি চাকরি করে তোমার না বসো? মন আমার ছায়া দিল, তুই চাকরি দিতে আমি করবো। সত্যি তুমি চাকরি করবে না? যার জন্য চাকরি দেওয়ার বাধা ছিল, সে যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তখন আর আমার চাকরি করতে আপত্তি গেছে। সেদিন তোমার বাবা যদি আপত্তি করেন, বাবার কথা রাখতে আমি যদি আমার জীবনে সবটুকু সুখ বিসর্জন দিতে পারি, আমার কথা রাখতে বাবা নিশ্চয় এতটুকু ত্যাগ স্বীকার করতে আপত্তি করবে না। কাল আমি রেডি হয়ে থাকবো। কখন কোথায় যেতে হবে আপনি আমাকে সে নিয়ে যাবেন। আমাকে
বানচাল করে দিচ্ছেন, তাই শালা মাঝে মাঝে ইচ্ছে হয় ওর মন ময়নার মতো ওকে আমি এই কাজ করলে আপনি মহাবল করবেন। এই যে অ্যাডভোকেট আপনি এসে গেছেন? আসবো না, ল পাস করে আজ 2 বছর বৌদির রিকোয়েস্টে আপনি আমার হাতে প্রথম কেস তুলে দিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু কেসের মেরিটটা আপনি কেমন বুঝছেন বলুন তো? মানে ধরুন যে কঙ্কনকে আমি ওর মন ময়নার মতো চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে কি আসবে ওই সম্পত্তিটা আমার নামে আসবে? না ভাই, আপনার বাবার এই উকিলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে উইল করে গেছেন যে কঙ্কনের জীবদ্দশায় শুধুমাত্র ভরণ পোষণ পাবেন। কোন কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয় তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের জন্য বাজেয়াপ্ত আর ওই কথা বললে আমি তোমাকে গুলি করে মারবো। আমার কি দোষের? উইলটা তো আর আমি করিনি, করেছে আপনার বাবা। এই উইলে তিনি স্পষ্ট ভাষায় লিখে গেছেন আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে কইমাত্র ভাই কঙ্কনকেই তিনি এই অন্যায় অবিচার আমি কিছুতেই মানব না। ওই শালা কঙ্কনকে আমি একেবারে দুনিয়া থেকে কি করবেন? কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, বরং বরং এই গুড অ্যাডভাইস দেওয়ার জন্য না এই আমি আপনাকে দেখি এই সামান্য কাজের জন্য 10,000 টাকা। সামান্য নয়। তবে হ্যাঁ, যদি পারেন ওই টাকা দিয়ে না আপনার বৌদির জন্য একটা মডার্ন কস্টিউম কিনে নিয়ে যাবেন, কেমন? নিশ্চয়ই কিনে যাবো স্যার। বৌদির জন্য আজই আমি বৌদির জন্য আজকে আমি জীবনে প্রতিষ্ঠা পেলাম। গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনার গঞ্জনার বাবার উপদেশ শুনে শুনে প্রাণটা আমার অস্ত্রাগত হয়ে গেছে। এবার মাথা উঁচু করে তাদের সামনে আমি দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নই। আমার বাবা মা যা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে আমার বৌদি, শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। একটা বোমা ছড়ে দিলাম, এরপর ওই ড্রেস পরে যেদিন ওই বাড়িতে আগুন জ্বলবে আমি এই কৌশিক গাঙ্গুলি গিয়ে হাজির হবো। ওই গাঙ্গুলি আমি খিদের জ্বালাই কাঁদি না, আর তো কখন আমি জল বলে চিৎকার করে তোমার শান্তি ভঙ্গ করি না। আমি তো মরা মানুষের মতো অন্ধকারে ধরে মাটির বিছানায় শুয়ে নীরবে শুধু কাঁদি। রমজান, তুই কি করেছিস রমজান? কঙ্কনকে তুই এইভাবে চাবুক মেরেছিস? কি করবো বল? ওই কিছুটা এখানে আসতে রাজি হচ্ছিল না, তাই তো বাধ্য হয়ে ওকে চাবুক মারতে মারতে এখানে নিয়ে এসেছি। অন্যায় করেছিস, তুই ভীষণ অন্যায় করেছিস। তুই জানিস না যে ও আমার অন্যায়? ভাই, হ্যাঁ অন্যায়। আজ হঠাৎ অন্য সাথে কথা বলছেন কেন? এতদিন তো আমি অসুখ ছিলাম, তাই তো আমার এই লক্ষণের মতো ভাইকে চিনতে পারিনি। কঙ্কন, আমি মহা অন্যায় করেছি রে ভাই। আমি তোর দাদা হয়ে তোর কাছে জোর হাত করে ক্ষমা চাইছি রে ভাই। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। সরকারের মুখে অমৃতের বাণী, ঈশ্বরের বিচারে শাস্তি তুমি পাবে। আমিও তো তাই চাই রে কঙ্কন, আমিও তো তাই চাই। তোর হাতের শাস্তি হোক আমার উপযুক্ত সাজা। দাদা ঠিক ঠিক, আমি এই 2 হাত
দিয়ে যেমন ময়নার গলাটা চিপে ধরেছিলাম না, ঠিক ঠিক সেইভাবে তোর এই হাত দুখানা দিয়ে আমার গলাটা চেপে ধরলে ভাই, আমার এই ঘৃণিত জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। দাদা তুই আমাকে ছেড়ে দে। চলে যা, চলে যা রমজান, আমাকে আমার পাপের উপযুক্ত সাজা পেতে দে। অনুসন্ধানে আজ তোমার সমস্ত পাপ হয়ে গেছে দাদা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমার সমস্ত লাইটটা পাপ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। শুনছিস, শুনছিস রমজান, যার হৃদয়টা এত মহৎ, এই ভাইকে কিনা আমি ঠিক 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 ঠিক। তুই যা রমজান, তুই যা বাবুর্চিকে গিয়ে বলবি ভালো ভালো খাবার বানিয়ে না আমার আমার আর এই কঙ্কনের জন্য খাবারটাই কি টেবিলে লাগাই। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, তুই বাজারে যাবি, গিয়ে ভালো ভালো জামা প্যান্ট আমার এই ভাইয়ের জন্য 5-7 জোড়া নিয়ে আসবি। এখনই যাচ্ছি বাবা। এই দাঁড়া, আরেকটা কথা আছে, তুই এই কঙ্কন আমার খুব আপন ভাই রে, তাই তাই ওর ওর সবার জায়গাটা আমার পাশের রুমটা দিয়ে রাখবি। আমি এখনই সব ব্যবস্থা করছি। তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা। তবু তবু আমার ভয় হয়, এটা তো সুখ আমার কপালে সঞ্চিত হোক। আমি যখন রয়েছি আর তো তোর কোনো চিন্তা নেই রে ভাই, এবার থেকে তোর সমস্ত দায় দায়িত্ব আমার আছে। তবে হ্যাঁ, একটা কথা আমি তোকে বলতে ভুলে গিয়েছি, আমি আমি ঠিক করেছি এই তোর নামে না এখানটা একটা ওষুধের কারখানা তৈরি করবো। ওষুধের কারখানা আমার নামে? হ্যাঁ ভাই, হ্যাঁ, আজকাল এই ভেজাল ওষুধে মার্কেটটা ছেয়ে গেছে, আর ওইসব ভেজাল ওষুধ খেয়ে খেয়ে জনগণ অকালে প্রাণ হারাচ্ছে। তাই তাই আমি স্থির করেছি এই আসল ওষুধ তৈরি করে জনগণকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবো। এ তো খুব ভালো কথা দাদা, তবে কারখানাটা আমার নামে কেন? ওটা তো তোমার নামে করলেই পারো। না মানে ধর এত বড় একটা কারখানা তৈরি করতে প্রচুর টাকা লাগবে, সে টাকা তো জানিস আমার নেই, তাই ভাবছি তোর জমিটা বিক্রি করে দিয়ে দাদা আমি সব ব্যবস্থা পাকা করে রেখেছি। এই উইলটাতে না তুই একটা ছোট্ট করে সই করে দে, তারপর যা করার আমি সব করবো, কোনো চিন্তা নেই। না দাদা, আমার সম্পত্তি আমি বিক্রি করবো না। তুই বুঝছিস না কেন? আর তুই যত টাকা আমাকে দিবি না তার 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 দ্বিগুণ টাকা 1 বছরের মধ্যে তুই রিটার্ন দিয়ে যাবি। লোক মানুষকে অসৎ পথে নিয়ে যাবে দাদা, তাই আমার যেটুকু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। তার মানে তুই কি আমাকে অবিশ্বাস করছিস? আমায় ভুল বুঝো না দাদা, আমার পক্ষে ওই সম্পত্তি বিক্রি করা কোনো মতেই সম্ভব। দাঁড়া 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 দাঁড়া, আমি যখন স্থির করেছি তখন কিন্তু ওই সম্পত্তি বিক্রি হবে, প্রয়োজন হলে জোর করে হোক। এই জন্যই বুঝি তুমি এতক্ষণ ভালো মানুষ সেদিন নকল কান্না কাঁদছিলে। আমি জানতে চাইছি এই দলিলটাই সই করবি কি না? তুমি আমাকে মৃত্যু ভয় দেখিয়ে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো, কিন্তু আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি জীবিত থাকতে আমার সম্পত্তির একটা কানা করিও তুমি স্পর্শ করতে পারবে না। পারবো না? না, পারবে না। ভেবেছিলাম আরো কিছুদিন তোকে এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে বাঁচিয়ে রাখবো, কিন্তু না, তুই যখন নিজেই সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাস না, তখন তাতে আমার আর কি দোষ বল? রমজান, এই রমজান, ইনজেকশন। না না, ভয় দাদা, ওই ইঞ্জেকশন আমায় দিও না। ওই বিষাক্ত ইঞ্জেকশনের যন্ত্রণা যে আমি সইতে পারি না দাদা। পারবি কেমন করে? তোর শরীরের সমস্ত শিরা মশাই দাও করে চলতে থাকে। রমজান, ওই এক মুখে মুখে বাড়িতে দেখার পর
আগেও জেনেছিলাম এই পাগলা কখনোই আপনার জালে ধরা দেবে না, তাই তো এই দীক্ষার আমি রেডি করে রেখেছিলাম। এবার থেকে তো রোজ দুবেলা ওই পয়জন ইনজেক্ট করবি, ওকে ইনজেক্ট করবি, আজ থেকে ওর ঘরে এক বিন্দু জলও যেন না পৌঁছায়, এক কোণে খাবারও যেন না যায়। আমি তোমাকে ক্ষমা করি না, এরকম মানুষের নির্যাতন আমার উপর করো না। দোহাই তোমার, আমি তোমার আমার সারা শরীর সবল মারতে জাগে জাগে কাঁকড়া মিশে আমার সর্বাঙ্গ চিড়ে চিড়ে কাটছে। কি যন্ত্রণা, আমার বাঁচাও, আমার কাপড়ে হুশ হয়ে গেছে বস। ওই অবস্থায় তুলে নিয়ে গিয়ে ওর রুমে পৌঁছে দে, আর ভালো করে নজর রাখবি ও যেন কোনো মতেই বাইরে বেরোতে না পারে। ওকে বস। আর আমি ভাবতে পারছি না কেমন করে রাজকেলটার হাত থেকে সমস্ত সম্পত্তি আমি বাজেয়াপ্ত করবো। তবে কি আমাকে হেরে যেতে হবে? No, never! I can't fail every time! ওই রাজকেলটাকে আমি সব চলতেছে আপনার দিল মহলের দিল পেয়ারি চাপা। Well done, my boy. Oh, wonderful choice. তোমার নাম কি না হলো চাপা? ভেরি সুইট নাম, ভেরি সুইট নাম। তার থেকেও বেশি সুন্দর তোমার ওই ছোট্ট দুটো। তার মানে আমি তুমি চাকরি করতে এসেছো না? না মানে হ্যাঁ দেব আমার কামনার ড্রয়িং রুমেই দেবো তোমাকে পার্মানেন্ট সার্ভিস। মনের মধু ঢেলে আমার মনের খোদা মেটানোই হবে তোমার আসল সার্ভিস। ও দুরুলা দিল পেয়ারি, দেহে বহুত মাল মশলা তোমার, ওই মাল মশলা দিয়ে বসকে খুশ করো, করবে বিদ্যা भी রোজগার হবে আর জিন্দাগিটা भी এনজয় করতে পারবে। আমি ফাটু মাস্টারি মেয়ে একটু বিক্রি করে টাকা কামার আমার কোনো দিন চলবে না। তুমি যে আমার জানা যাবে না, আমি চললাম। চাকরি করতে এসে ইন্টারভিউ না দিয়েই চলে যাবে। আমার কথা আমাকে যেতে দিন। তুমি ইঁদুর ধরা খাঁচা দেখেছো? যে খাঁচার মধ্যে ইঁদুরটা খুব সহজেই ঢুকে যায়, আর হাজার চেষ্টা করলেও বেরোতে পারে না। এটা হচ্ছে আমার লালন। তুমি যতই ছটফট করবে বেরোতে পারবে না। তুমি হচ্ছে সেই খাঁচায় বন্দি একটা ছোট্ট ইঁদুর। এবার তাহলে ইন্টারভিউটা খতম করে দিব। তোমার মেসেজ থ্যাংক ইউ। আর নজর রেখো বাইরে থেকে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। ওকে ওকে। আরে কোথায়
ডার্লিং, মাই সুইটহার্ট। ও মাই গড! বৌদি তুমি তুমি কোন ছিটকে গেল কেন? অর্ঘকে আসল ব্যাপারটা বুঝিয়ে বসো না। বোঝার কিছু নেই রাঙা বাবু, আমার যা বোঝবার তা বোঝা হয়ে গেছে। কি হয়েছে রে অর্ঘ? আমাকে ডাকছিস কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনার এই উকিল ভাইটি রজ্জুকে সর্বক্ষরণ করেছে। দেখি আপনি আমি দুইটি মাস- হ্যাঁ। আরে মাস তো কেন বলছো কৌশিক? আমার তো নিজে দাদা নেই, তাই তুমি আমার ইনফ্যাক্ট মানে তুমি আমার আপন দাদার থেকেও বেশি না? আপন দাদার থেকে বেশি আপন হলে তুমি ওনাকে নাম ধরে ডাকছো কেন? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ কি ওর আধুনিক সমাজ? যে সমাজে ছোট বোন তার উপযুক্ত দাদাকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। আপনার এই রক্ষণশীলতা আমার লজ্জা করছে। হোয়াট ডু ইউ মিন? I mean that বিউটিফুল করেছে। বিউটি যে আপনার মতো এক অজগায়ের শেয়ার রাজার গলায় মালা দিয়ে এখানে এসে ঘর সংসার করবে, তার কোনো এক্সপ্লেনেশন বিউটি দিতে পারবে না। কেমন করে পারবে দাদা? আরে এই বাড়ির সবাই তো চায় যে আমি শাখা সিঁদুর আলতা পরে মাথায় এক গলা ঘুমটা দিয়ে আতে কালে বুদ্ধি পরিবেশে যে বসে থাকি। তো দ্যাটস ইম্পসিবল। এই জন্য তো অর্ঘের হাসি আমি তোকে এই মডার্ন কস্টিউমটা পাঠিয়েছি। আর অর্ঘ, এই তোমার ফিজ হিসেবে এটা আর 50,000 টাকা। আরো 50,000 টাকা? শুধু 50,000 টাকাই নয়, তোমার চেম্বার করার জন্য ওই হাইকোর্ট পাড়ায় একটা ঘর পর্যন্ত আমি ভাড়া নিয়েছি। অর্ঘকে এইভাবে লোক দেখিয়ে কাজটা আপনি ঠিক করলেন না। কে ঠিক আর কে ভুল তার বিচারক তো আপনি নন ধ্রুববাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় হচ্ছে সবচেয়ে বড় বিচারক। সময় আসুক, তখন বুঝবেন কে বড়, আপনি না আমি। না না, এই অবিচার ব্যভিচার আমি কিছুতেই সহ্য করবো না। হিন্দু শাস্ত্র মতে আমি যখন বিউটিকে বিয়ে করেছি তখন বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমিও তো বৌদিকে দিন রাত্রি সেই কথাই বলি দাদা। কি বলিস পার্থ? আশা নিরাশার গলায় না তুলে সত্যি করে বল তোর বৌদিকে তুই কি বলিস? বৌদি তুমি আমার মায়ের মতো। তোমার চোখে আমি খুঁজে পাই মাতৃ স্নেহের ছায়া, মুখে যেন ফুটে ওঠে মমতাময় মধুর হাসি। আমি মাতৃ স্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। দিলাম ভাই। কার বৌদি তো মায়েরই মতো। Shut up! এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকে তো নাটকের সৃষ্টি দাদা। অর্ঘ, সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কোনো তুলনা হয় না। আর মাতৃসমা বৌদি, এই অবাধ স্নেহ মমতার দান আমি জীবনেও ভুলব না দাদা, জীবনেও ভুলব না। এই পাগল ছেলেটার কাণ্ডটা দেখেছো? হ্যাঁ দেখলাম, শুধু দেখলাম না শুনলাম। কি কি? এবার তাহলে কিছু বলি। হ্যাঁ বলো বলো। তোমার এই মোহময়ী রূপের মধ্যে অর্ঘটা মায়ের রূপ দেখতে পেল কি করে? আজকাল মায়েদের রূপও কি তাহলে বদলে গেছে নাকি? এই জানো সর্বনাই আমাদের এই রেস্টে এনে আমাকে বললো ওদের তোমাকে প্লেস করতেই হবে। তুমি বলো না এই রেস্টে করে আমাকে কেমন লাগছে? দারুণ, ঠিক যেন দাঁড়াতে ময়ূর ছায়া নেই। কি বললে? তোমার মধ্যে লজ্জা বলে কি কোনো বস্তুই নেই? বাঙালি বাড়ির বউ হয়ে নির্লজ্জের মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার লজ্জা করছে না? তোমার রুচিতে বাঁধছে না? আমার রুচিটা তোমার মতো ওই ওল্ড কালচার সিলেবাস থেকে তৈরি হয়নি যে আমি শিক্ষিতা আর আধুনিক রুচির সঙ্গে তাল মিলিয়ে আমি যা খুশি আমি না, তোমার বিকৃত কামনা খিদে মেটাতে আধুনিক সভ্যতার স্রোতে তুমি আমাদের বংশের মান সম্মানকে বাঁচাতে পারবে না। তোমার মনে রাখা উচিত তুমি এক বাঙালি পরিবারের গৃহবধূ। তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। অসভ্য গাইয়াদের মতো স্ত্রী বলে না তো। এবার থেকে তুমি আমাকে শুধু মিসেস বলে ডাকবে। ও, আমি তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বলে মিসেস স্ত্রী বলছো? মিসেসের চেয়ে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি? আচ্ছা আচ্ছা কেন জন্ম বলে কি? বিয়ের পর
ওপর থেকে একটা দিনের জন্য তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা পছন্দ করো না, একটু করে তুমি আমাদেরকে চোখ দিলে ভালো করে তাকাও না, আমাকে আমাকে অনুভব করার চেষ্টা করো। দেখবে তোমার জন্য আমার হৃদয় এক রাস মিষ্টি ভালোবাসার জন্য তোমার হৃদয়টা একটা মরুভূমি, ওতে ভালোবাসা নেই, আছে তুমি একটা অন্ধ। এই জানো অর্ঘ বলছিল ওই প্যারাডাইস হলে নাকি একটা অ্যাডাল্ট ইংলিশ ফিল্ম চলছে, চলো না ইভিনিং শোয়ে আমি আর তুমি পাশাপাশি বসি, আমরা দুজনে রোমান্স ফিল করি। রোমান্স? তারপর তারপর কোনো পার্কে কিংবা গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচে আমরা দুজনে পাশাপাশি বসি, তারা আর মালা দিয়ে সাজানো রাতে রাতে, তারপর যখন আকাশে একটু একটু করে চাঁদ উঠবে, তখন তোমার মনে সমস্ত লজ্জা অস্ত যাবে। যখন আধারের মুখে বইবে যখন রূপালিশ তাজের জোয়ার, তখন তোমার হৃদয় বলবে কামনার জোয়ার। আর সেই জোয়ারের বুকে আমি তোমাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে গাইবো, তোমাকে বেশেছি কত যে চার বুঝি থাকো, শুধু আড়াল রাখো, কি তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কি তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো।
রাখো। বাবু, এই ছোট লোকের মেয়ে, দেখতে পাচ্ছিস না আমার স্বামীর সঙ্গে এখন আমি প্রেম করছি, আর এইখানে সে নেকামো করে কানে কানে হচ্ছে। বুঝতে গেছি তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার স্বামীর কথা যে আমার বড্ড মনে পড়ে গেল, তাই তো নিজের অজান্তে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছি আমার স্বামীর ভালো লাগার সেই গান। আমার আর কখনো এমন ভুল হবে না বউটা, আর কখনো আমার এমন ভুল হবে না। আমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে ওর স্বামীর কথা নিয়ে করে মনে পড়ে গেল, ওর স্বামী নাকি আমার স্বামীর মতো দেখতে। বৌমা আছো? আবার সন্ধ্যের ওষুধটা কি বৌমা? এ কি পোশাক পরেছো? বাড়ির বউ হয়ে তুমি? বাড়ির বউ বলে কি সবসময় শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকতে হবে নাকি? তার কোনো মানে আছে? হ্যাঁ বৌমা, মানে একটা আছে, আর সে মানে বোঝার মতো শিক্ষা বোধ হয় তুমি এখনো অর্জন করতে পারোনি। আপনার কাছ থেকে অল কালচারের শিক্ষা আমি কখনো ভিক্ষা নিতে চাই না। জুবাব, শয়ে টাইম হয়ে গেছে, চলো। কি এই সন্ধ্যেবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? বাড়ির বউ বলে কি সিনেমা দেখা যাবে না মানে কি? না, যাবে না। বাবা তো তোমাদের ওল্ড কালচারের সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানে না, তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বউদের, বিশেষ করে আমার মতো শহর থেকে আনা অতি আধুনিকা বউদের চমৎকার কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা আবার কি? এই যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়, যারা বিবাহিতা হয়েও আভিজাত্যের সঙ্গে পাল্লা দিতে কুমারী সাজার বিকৃত বাসনায় শরীরে জৌলুস করতে চায়, আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট শোতে দেখতে যায় কুৎসিত জঘন্য ইংলিশ ফিল্ম। তোমার ইচ্ছা শুনে আমার হাত তোলার সময় নেই। তোমার ইচ্ছা হলে তুমি আমার সাথে দেখা করো, আর তা না হলে আমি অর্ঘ্যকে নিয়ে চললাম। প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব? প্রতিবাদের ভাষা যে আজ আমার হারিয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় তুলে দিয়েছেন, কাটার মালা হয়ে সে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই তো আজ আমি তাকে ফেলেও দিতে পারছি না, আবার ধরে রাখতে পারছি না বাবা। এর জন্য আমি দায়ী। আমি তোর জীবনটাকে আমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে, না জানি ভবিষ্যতে আরো কত কি ঘটবে। ওই ঘটনা ঘটার আগে বলবেন না বাবা, আপনি এমন কথা বলবেন না। আমি বড় সত্য দেখতাম রে ধ্রুব, আমার খবর দিয়ে দিয়ে আমি আমার বাড়িতে লক্ষ্মী প্রতিভা নিয়ে আসবো। সেই লক্ষ্মী প্রতিভার আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় বাবার তুলসী তলায় বসে চালাবে মঙ্গল প্রদীপ, সারা বাড়ি ভরে উঠবে শঙ্খধ্বনিতে। মা আমার ঠাকুর ঘরে বসে সন্ধে বেলায় লক্ষ্মীর পাঁচালি করবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছি মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে পড়ি বসি নারায়ণ, কহিতেছি নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনালয়ে আসে মনিবন, করিলেন জোর করি ধরি দুই ঘরে বসে পুজো করে, তখন তাকে বৌদিমণি বলে ডাকতে আমার বড় ইচ্ছে করে।
কর্তা বাবু, আমি চাকর মানুষ, হয়তো কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের বউ নয়, নিশ্চয়ই কোনো বড় ঘরের বউ। এমন লক্ষ্মী পিসিমাকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা, রামুদা তুমি চুপ করো। কেন চুপ করবে? আজ বকুলকে আমি জিজ্ঞেস করবো কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী। বকুল, আমি পুজোর প্রসাদ নিয়ে এসেছি বাবা। হ্যাঁ বাবা, আজ যে লক্ষ্মী পুজো, আজ তাই আমি সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলায় আমি লক্ষ্মী পুজো করেছি। তুমি লক্ষ্মী পুজো করেছো? কেন বাবা, চাকরানি বলে কি আমাকে লক্ষ্মী পুজো করতে নেই? কেন কেন তুমি নিজেকে চাকরানি বলে মনে করছো? বকুল, তুমিও তো এই সংসারেরই একজন মা। প্রসাদ নিন বাবা। দাও দাও বৌমা, দাও। প্রসাদ নাও রামুদা। দাঁড়া বকুল দিদি, দাঁড়াও। ওকে প্রসাদ দিলে না? এই তো দিচ্ছি বাবা। প্রসাদ নাও বাবু। আমাকেও মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। বৌমা অলক্ষের মতো সংসারে এসেছে, অমঙ্গল কামনা করে গেছে। তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছু তো মঙ্গল কামনা করো মা। এই নিন মা প্রসাদ নিন। আজ তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল। আশা করি আমার কথা তুমি সঠিক জবাব দেবে। কি কথা বলুন বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে সে তো অনেকদিন আগে বাবা। শ্বশুর বাড়ি কোথায় বকুল? শ্বশুর বাড়ি আমি আমি ঠিক জানি না মা। বলবে না? না বাবা, মানে ছোটবেলায় তো আমার বিয়ে হয়েছিল, তাই আমার শ্বশুর বাড়ি ঠিক কোথায় আমার ঠিক মনে নেই বাবা। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধ হয়। আছে বাবা, আছে। আমার শ্বশুর শাশুড়ি দেওর স্বামী সবাই আছে বাবা। তোমার স্বামীর নাম কি বকুল? বাঙালি বাড়ির বউ আমি স্বামীর নাম কি করে মুখে আনবো মা? আচ্ছা বকুল, আচ্ছা বাবু, তোমার তো মনের কোনো তুলনাই হয় না। তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? আমি বলতে পারবো না মা, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট চরিত্র। বাবা, মেয়ের কোন সতী সাথী স্ত্রী থাকতে তাকে ছেড়ে চলে যায়। বাবা, তোমার শ্বশুর শাশুড়িও বোধ হয় মানুষ নয়, তারা একটা জানোয়ার। কর্তা বাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তা বাবু কেন, আমিও যদি কোথাও কোনোদিন বকুল দিদির স্বামীকে দেখতে পাই, তাহলে গলায় গামছা ধরে কি টেনে এনে বকুল দিদির পায়ে ধরে ক্ষমা চাওয়া হবে। দোহাই রামনা, দোহাই। আমার সামনে আমার স্বামীকে তোমরা এভাবে ছোট করে দিও না। স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, বকুল দিদি সে দানব। আমি তার স্ত্রীর ব্যথা বুঝে না। আমি টাকাচ্ছে না, টাকায় ভালো বকুল দিদি, না টাকায় ভালো, না টাকায়। তুমি এবার যাও বকুল। লক্ষ্মী পুজো করে সকাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি। যাচ্ছি মা। বাবা, আপনি আপনার ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। আমার জন্য তুমি কত কষ্ট করবে বকুল। সন্তান সেবা দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো। নিজে না খেয়ে তুমি আমাকে সময় মতো খাইয়েছো। ওটা সংসারের কজন বৌমা, স্বামী শ্বশুর শাশুড়ি এরকম সেবা করে বলতে পারো বাবা, তুমি চাকরানি হয়েও বাবা, তাই তো
তো মাঝে মাঝে আমার ঘুরতে বড় ইচ্ছে করে তুই যদি আমার বৌমা হতে আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত 10 বছর মানুষটার মনে মনে খুব প্রভু শুধু তোমার দিকে তাকিয়ে মানুষটা সব ব্যথা ভুলে আছে আমি তোমাকে অনুরোধ করবো তুমি ওই মানুষটাকে থেকে চলে যেও না কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেও না মা এই বাড়ি থেকে আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করবো মা। কিছু বলবি? হ্যাঁ সচিব পুরোতয় সচিব শান্তি স্ত্রী তুমি তাই তো তোমার পার্শ্বন্য স্বামীর সামান্য অপমান তুমি সইতে পারো না কিন্তু তার মুখ ফাটা হাহাকার তুমি কেমন করে সইছো? আমি যাই বাহ! বাবা চমৎকার চমৎকার তোমার অভিনয় সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার হৃদয় তুমি ক্ষত বিক্ষত করে দিয়েছো আর সবার সামনে ভালো মানুষ আসতে বলছো আমি আমার কাছে দেবতা বাবু দেবতা যদি তাহলে তাহলে সবার সামনে কেন আমাকে দানব সাজিয়ে রেখেছো? দানব নয় দানব নয়, আমি আমার হৃদয় মন্দিরে সারাটা জীবন আমি তোমাকে দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ? দুটো যদি নাই দেবে তাহলে দেবতা সাজিয়ে কি লাভ? আমি যে বড় নিরুপায়। নিরুপায় সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে তাতেও সে নিরুপায় কিন্তু যদি কোনোদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায় সেদিন আমারই দেওয়া সিঁথিতে সিঁদুর নিয়ে সদবা সেজে নিরুপায় হয়ে বলতে পারবে তো আমার স্বামী জীবিত। তুমি চুপ করো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক সেই দিনটার জন্যই তুমি অপেক্ষা করে থেকে দেখো যেদিন এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো যেদিন শক্তি হবে রামুদার সেই নির্মম মুক্তি যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না সে স্বামী থাকার চিত না! আমার জীবন থেকে আমি কোনোদিন তোমাকে হারাতে দেব না। আমি আজ স্বীকার করছি তুমি আমার ইহকাল আমার পরকাল আর আমি তোমার সমস্ত দুঃখ যন্ত্রণার আমরণের সঙ্গী তোমার প্রিয়তমা স্ত্রী। এসো এসো বকুল আজ যখন সমস্ত ভয় দ্বিধা সংকোচকে পিছনে ফেলে তুমি আমার কাছে ধরা দিয়েছো তখন আজ থেকে সমস্ত দায়িত্ব তোমার আমার আজ থেকে শুরু হোক